ডাইমেনশনাল অ্যারে দেখলাম। ঠিক একইভাবে টু ডাইমেনশনাল অ্যারের কনসেপ্ট নিয়েই আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে করতে পারি, মানে 3, 4, 5, 6 যে কোনো ডাইমেনশন নিয়ে করতে পারি। তো ম্যাট্রিক্স অবশ্যই টু ডাইমেনশনাল অ্যারে, কিন্তু যখন আমরা এর আগে আমরা একটু আগের এক্সাম্পলটা একটু কনসিডার করি। আমরা আগের দিন একটা প্রোগ্রাম করেছিলাম, একটা সেলস ভ্যালুর প্রোগ্রাম, আশা করি তোমাদের মনে আছে, যেখানে তোমাদের 10টা এমপ্লয়ির 12 মাসের সেল ক্যালকুলেট করার কথা ছিল। তো সেখানে 10টা এমপ্লয়ি, একটা একটা রো এক একটা এমপ্লয়িকে রিপ্রেজেন্ট করা হয়েছিল, এক একটা কলাম একটা এক একটা মান্থকে রিপ্রেজেন্ট করা হয়েছিল। সেখানে দুটো কনস্ট্যান্ট ছিল টু ডাইমেনশনাল। এবার যদি বলা হয় ওই 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 কোম্পানিটা সে 5টা প্রোডাক্ট, 5 টাইপের প্রোডাক্ট সেল করে, তাহলে আমাকে কি রাখতে হবে, কোনো একটা এমপ্লয়ি কোনো একটা পার্টিকুলার মাসে কোন কোন প্রোডাক্ট কত কত সেল করেছে। তাহলে এই প্রত্যেকটা এই যে রো কলাম একটা সেল, সেখানে আরো 5খানা ডেটা থাকবে। তাহলে সেক্ষেত্রে আমার কনস্ট্যান্টটা যেহেতু 3, তাই জন্য আমার 3 ডাইমেনশনাল একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে। তখন আমরা অ্যারেটাকে এরকম ভাবে ডিক্লেয়ার করবো যে এস 10টা এমপ্লয়ি 10, 12টা মাস 12, 5টা প্রোডাক্ট। এইভাবে একটা 3 ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার হবে। এবং একইভাবে এটা অ্যাক্সেস করতে গেলে তাহলে আমরা কি লিখবো, এস, এখানে 3টে লুপ লাগবে, এস আই জে কে। ইনপুটটা নেওয়ার সময় লিখবো ফর i equals to 0, i less than 10, i plus plus। তার আন্ডারে ফর j equals to 0, j less than 12, j plus plus। তার আন্ডারে ফর k equals to 0, k less than 5, k plus plus। আর ইনপুট নেবো স্ক্যান এ পার্সেন্ট অ্যাম্পারসন অফ এস আই জে কে, বা প্রিন্ট করলে প্রিন্ট এ পার্সেন্ট এস আই জে কে। সব জাস্ট 2 ডাইমেনশনাল অ্যারের মধ্যে আমরা যে কাজগুলো করেছি, যেভাবে প্রোগ্রাম গুলো লিখেছি 3 ডাইমেনশনাল ঠিক একইভাবে হবে। এটা আরো 4 ডাইমেনশন, 5 ডাইমেনশন যা কিছু হতে পারে। যদি ধরো আরো বললো যে সে 10টা ডিস্ট্রিক্টে কি 12টা 6খানা ডিস্ট্রিক্টে এরা কাজ করে, তাহলে তখন কোন ডিস্ট্রিক্টে কত সেল সেটা হিসাবে আমরা S10, 12, দেন 5টা প্রোডাক্ট, দেন 6টা ডিস্ট্রিক্ট। তাহলে অ্যারেটা হয়ে গেল 4 ডাইমেনশন। আবার ধরো এরকম 7খানা স্টেটে কাজ করে, 7খানা স্টেটে কাজ করে, প্রত্যেকটাতে 10টা করে এমপ্লয়ি আছে, তাদের 12 মাসের সেল, 5টা করে প্রোডাক্টের সেল, প্রত্যেকটা স্টেটে আবার 6টা করে ডিস্ট্রিক্ট আছে, এরকম 7খানা স্টেট। তার কথা হলো 5 ডাইমেনশন। এভাবে যত খুশি হতে পারে। তো তোমাদের মোটামুটি 2 ডাইমেনশন পর্যন্ত প্রোগ্রাম লিখলেই চলবে। আমরা সেই জন্য এইটুকুনি আমরা ডিসকাস করলাম। আর যদি তোমরা নিজেরা ইন্টারেস্টেড হও করতেই পারো। আমরা তোমরা যে অ্যারের পিপিটিটা বোধহয় তোমাদের পাঠানো আছে, তাই না? পাঠানো আছে? হ্যালো? হ্যাঁ স্যার, পাঠানো আছে। তো এইটা হচ্ছে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করা হচ্ছে। দেখো এখানে সিনট্যাক্সটা হচ্ছে একদম ঠিক যেভাবে আমরা 2 ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করেছি ঠিক সেভাবেই, শুধু ডাইমেনশন গুলো বেড়ে যাচ্ছে। যেমন ডেটা টাইপ এখানে যে করসপন্ডিং ডেটা লিখবো অ্যারে নেম, এবার ডিম1, ডিম2, ডিম3, এম ডট ডট ডিম এন। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ইন্ট ARR 1567, মানে একটা সিডি অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে যার 5টা রো, 6টা কলাম। থার্ড ডাইমেনশনটা সাথে মানে হাইট হিসাবে বলতে পারি, 3টে পর্যন্ত এটাই বলা যেতে পারে। আবার একটা AR2 একটা ফ্লোট, একটা 4 ডাইমেনশন অ্যারে ডিক্লেয়ার করা হচ্ছে 3, 5, 7, 4 এন্ড সো অন। তো এইভাবে আমরা মাল্টি ডাইমেনশন অ্যারে গুলোকে ডিক্লেয়ার করে কাজগুলো করতে পারি। ঠিক আছে? মাল্টি ডাইমেনশন এখানে 2D পর্যন্ত দেখানো হয়েছে, 3D ছবিটা ম্যাক্সিমাম আঁকা যেতে পারে। 3D ছবিটা হলে পরে 3D ছবিটাকে আমরা এরকম ভাবে কনসিডার করতে পারি।
এটা একটা 3D ছবি হলো। এই পর্যন্ত ছবি আঁকা যাবে, এরপরে তো আর ছবি আঁকা যাবে না। তো যাই হোক, আমার ছবিটা না হলেও চলবে, আমরা শুধু মাথায় রাখবো যতগুলো কনস্ট্যান্ট হবে ততগুলো আমার ডাইমেনশন। এইভাবে আমরা প্রোগ্রামগুলো আমরা পড়তে পারি। আচ্ছা, নেক্সট ধরো, এবার আমরা যেটা করব, নেক্সট আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে স্ট্রিং। তার আগে একটু অ্যাটেন্ডেন্সটাকে একটু নিয়ে নিই। হ্যাঁ, তারপর এটা শুরু করি। সবাই একটু মিউট থাকো। আচ্ছা, নেক্সট আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে স্ট্রিং। তার আগে এই টু ডাইমেনশনাল অ্যারে বা অ্যারে নিয়ে কারোর কোনো যদি বক্তব্য থাকে একটু বলে নাও, তাহলে আমরা সেটা ডিসকাস করে নিচ্ছি, তারপরে স্ট্রিং স্টার্ট করবো। কারোর কোনো কোনো কোশ্চেন আছে অ্যারে রিলেটেড? নেই, ওকে ফাইন। স্ট্রিং স্ট্রিং এবার স্টার্ট করি। এর আগে ইন্টিজার, ফ্লোট, ডাবল, এই সমস্ত ডেটা গুলো দেখেছি, এগুলো নিউমেরিক ভ্যালু সব একরকম ভাবে কাজ হয়। ক্যারেক্টার কখন লাগবে? যখন আমরা একটা নাম রিপ্রেজেন্ট করবো, সেটা আমার নাম, তোমার নাম হতে পারে, কলেজের নাম হতে পারে, তোমাদের কোন স্ট্রিম, বিসিএ, এটা একটা, এটাও একটা, এটাও একটা স্ট্রিং। হ্যাঁ, কোন ব্যাচ, আলফা, বিটা, এগুলো সব এক একটা স্ট্রিং। তার মানে কি, এই যে বা একটা তোমার অ্যাড্রেস স্টোর হবে, সেটা একটা স্ট্রিং। তো যখনই আমরা তার মানে স্ট্রিং মানে কি দাঁড়াচ্ছে? সেট অফ ক্যারেক্টার। এই সেট অফ ক্যারেক্টার্স গুলোকে আমরা যে কোনো সেট অফ এলিমেন্ট স্টোর করার জন্য আমার কি ডিক্লেয়ার করতে হয়? অ্যারে ডিক্লেয়ার করতে হয়। তাহলে সেট অফ ক্যারেক্টার্স ডিক্লেয়ার করার জন্য আমি কি করতে হবে? অ্যারেই ডিক্লেয়ার করতে হবে অফ টাইপ ক্যারেক্টার। আমরা 10টা 15টা 20টা ইন্টিজার স্টোর করার জন্য আমরা একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করছিলাম অফ করেসপন্ডিং সাইজ। তাহলে এখন স্ট্রিং স্টোর করার জন্য, স্ট্রিং মানে হচ্ছে সেট অফ ক্যারেক্টার, সেইটাকে সেট অফ ক্যারেক্টার স্টোর করার জন্য তাহলে আমাকে কি করতে হবে? একটা ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করতে হবে। তাহলে ক্যারেক্টার অ্যারে যখন আমরা ডিক্লেয়ার করছি, তাহলে ফার্স্ট ডেটা টাইপটা ক্যারেক্টার বেসিক্যালি অ্যারে, তাহলে অ্যারে অফ টাইপ ক্যারেক্টার। তাহলে টাইপটা ইন্টিজার বা ফ্লোট বা ডাবল হবে না, কি হবে? ক্যার। দেন স্ট্রিং নেম বলো বা অ্যারে নেম, একই ব্যাপার। নেক্সট এরপর হচ্ছে স্ট্রিং সাইজ, কতটা জায়গা অ্যালোকেট করতে চাও নামটা স্টোর করার জন্য, অ্যারে সাইজ। ঠিক যেভাবে আমরা এক সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে গুলো ডিক্লেয়ার করেছি, ঠিক সেভাবেই আমরা স্ট্রিং গুলোকে নিয়ে কাজ করবো। তাহলে একটা এক্সাম্পল গুলো দেখো, ক্যান নেম 30, তার মানে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম যার সাইজ 30। এর মধ্যে আমরা তাহলে যে কোনো নেম 30 ক্যারেক্টার পর্যন্ত যে কোনো নেম ইনপুট নিতে পারবো। ক্যার অ্যাড্রেস 60, তার মানে 60টা ক্যারেক্টার স্টোর করার মতো একটা অ্যারে ডিক্লেয়ার করা হলো। তার ভিতরে যতটা দরকার হবে আমরা ততটা করবো। এই যে যতটা দরকার হবে এই রেসপেক্টে, তার মানে দেখো আমাদের নিউমেরিক ভ্যালুর সঙ্গে স্ট্রিং অপারেশনের একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, নিউমেরিক অপারেশনে নাম্বার অফ আইটেমসটা খুব এফেক্টিভ। কটা স্টুডেন্ট আছে এটা জানার মধ্যে, কোনো একটা প্রোগ্রাম লেখার আগে যদি কেউ জিজ্ঞেস করে এখানে কটা স্টুডেন্ট আছে, এটা কিন্তু জানা যেতেই পারে, কারোর কাছে অস্বাভাবিক লাগবে না। কিন্তু প্রত্যেকবার তোমার নাম ইনপুট করার সময় যদি জিজ্ঞেস করে আচ্ছা তোমার নামে কটা ক্যারেক্টার আছে, কখনো কোনো কাউন্টারে গিয়ে দেখেছো জিজ্ঞেস করবে তো, বলেছে যে আহ কটা, তো আপনার নামে কটা ক্যারেক্টার আছে, নাম লিখবো তত, সেরকম হয় না। তো সুতরাং তার মানে আমাকে কি করতে হবে? কোনো স্ট্রিং ইনপুট দেওয়ার জন্য কটা ক্যারেক্টার আছে ততগুলো ভ্যালু বললাম, সেই অনুযায়ী লুপ ঘুরলো, ততগুলো করে ক্যারেক্টার ইনপুট নিলাম, এটা পসিবল না। স্ট্রিং মানে সেট অফ ক্যারেক্টার, অ্যাজ এ হোল একটা ইউনিট, সেই হিসাবেই আমরা কাজ করবো।
সুতরাং একটা স্ট্রিং, সেটা আমার নামটা 7 ক্যারেক্টার হতে পারে, তোমার নামটা 10 ক্যারেক্টার হতে পারে, কারোর নাম 15 ক্যারেক্টার হতে পারে, যাই হোক না কেন টোটালটা অ্যাজ এ হোল একটা ইউনিট হিসাবেই অপারেশন হবে। এবং সেই জন্য আমার টোটাল একটা জায়গা ডিক্লেয়ার করে রেখেছি, যেহেতু নামের লেন্থ এক একজনের এক এক রকম হবে, সেই জন্য আমি টোটাল নেম ডিক্লেয়ার করলাম 30, মানে আমি 30টা ক্যারেক্টারের মধ্যে যে কোনো কারোর নেমই স্টোর হয়ে যাবে। এবং যার যেটা নাম, আমি আমার নামে যদি 12 ক্যারেক্টার হয় তাহলে 12 ক্যারেক্টার, তোমার নাম যদি 16 ক্যারেক্টার হয় তাহলে 16 ক্যারেক্টারের পরে একটা এন্ড অফ, যেহেতু পুরো 30 ক্যারেক্টার লাগলো না, তাহলে এন্ড অফ স্ট্রিং বোঝানোর জন্য একটা নাল ক্যারেক্টার থাকবে। নাল ক্যারেক্টার হচ্ছে \0। তোমাদের মনে থাকবে যখন আমরা একদম প্রথম দিকে এসকেপ সিকোয়েন্স করেছিলাম, \a \b \n \t এগুলো করেছিলাম, সেক্ষেত্রে একটা ছিল \0। আমরা বলেছিলাম এগুলো আমরা পরে ডিসকাস করবো স্ট্রিং এর চ্যাপ্টারে, এখন সেই সময়টায়। তো \0 একটা এসকেপ সিকোয়েন্স যেটা রিপ্রেজেন্ট করে নাল ক্যারেক্টার। আর নাল ক্যারেক্টার মিনস এন্ড অফ দ্য স্ট্রিং। এখন আমরা একটা স্ট্রিং কে এইভাবে ডিফাইন করতে পারি, এ স্ট্রিং ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার টার্মিনেটেড উইথ এ নাল ক্যারেক্টার। তাহলে বেসিক্যালি একটা স্ট্রিং কনস্ট্যান্ট আর ক্যারেক্টার কনস্ট্যান্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে, যখন আমরা একটা সিঙ্গেল কোটেশনে এ লিখবো, এটা হচ্ছে কি ক্যারেক্টার কনস্ট্যান্ট। আর যখন তুমি উইদিন ডাবল কোটেশন এ লিখবে, এটা হয়ে গেল একটা কি স্ট্রিং কনস্ট্যান্ট। স্ট্রিং আর ক্যারেক্টার কনস্ট্যান্টের ডিফারেন্স কি, এ একটা ভেরিয়েবল, মেমোরিতে একটা জায়গা অ্যালোকেটেড হয়েছে, যেহেতু এটা ক্যারেক্টার সুতরাং 1 বাইট জায়গা অ্যালোকেটেড হয়েছে, তার ভেতরে এ মানে এ স্টোর হয়েছে বা 65 স্টোর হয়েছে, একই ব্যাপার। আর যখন তুমি এ অ্যাজ এ স্ট্রিং কনস্ট্যান্ট বলছো, তখন এর মধ্যে দুটো জিনিস আছে, দুটো ক্যারেক্টার আছে, ফার্স্ট হচ্ছে এ আর নেক্সট হচ্ছে নাল। বোঝা গেল সিঙ্গেল কোটেশন এ আর ডাবল কোটেশনের ডিফারেন্স? সিঙ্গেল কোটেশন এ মানে একটা ক্যারেক্টার কনস্ট্যান্ট, এটার মেমোরিতে কত বাইট জায়গা নেবে, 1 বাইট জায়গা নেবে, এবং তার মধ্যে একটা ক্যারেক্টার স্টোর হবে, জাস্ট একটা ভেরিয়েবল। আর যখন এ ডাবল কোটেশনে লেখা হচ্ছে, তখন তার মানে এটা কি স্ট্রিং কনস্ট্যান্ট। স্ট্রিং কনস্ট্যান্ট মানে এর সাইজ অবশ্যই এর ভেতরে যতগুলো ক্যারেক্টার আছে +1। 1টা কিসের জন্য, নালের জন্য। এখানে আমি এ নিয়েছি তাই এ নাল, যদি এটা এবিসি স্ট্রিংটা হতো এবিসি, তাহলে আমরা তাহলে কি থাকতো, এবিসি নাল। ওকে, বোঝা গেল আশা করি এইটুকু। ইয়েস স্যার। এইবার আমরা যেরকম নিউমেরিক্যাল অ্যারে গুলোকে যেভাবে ইনিশিয়ালাইজ করতে পারি, ঠিক একইভাবে স্ট্রিং গুলোকেও ইনিশিয়ালাইজ করা পসিবল। আমরা আগে আমরা লিখেছিলাম যে ইন ARR 5 ইকুয়ালস টু উইদিন সেকেন্ড ব্র্যাকেট 5 10 15 কমা কমা দিয়ে লিখেছিলাম। একইভাবে যেহেতু এটা ক্যারেক্টার, তাহলে আমরা ক্যার নেম 8 ইকুয়ালস টু আমরা এস ইউ বি এক একটা ক্যারেক্টার কনস্ট্যান্টকে কমা কমা দিয়ে এভাবে লিখতে পারি। তো একটু আগে যেটা বললাম যে ঠিক ক্যারেক্টারের রেসপেক্ট এরকম সিঙ্গেল এলিমেন্ট নিয়ে কাজ করাটা খুব একটা এফেক্টিভ নয়। তো সেই জন্য আমরা এখানে আর একটা স্কোপ আমাদের দিয়েছে স্ট্রিং নিয়ে করার জন্য। তুমি ডাইরেক্টলি একটা স্ট্রিং কনস্ট্যান্ট দিয়েও তুমি ইনিশিয়ালাইজ করতে পারো। মানে তুমি ক্যার নেম 8 এইভাবে এস ইউ বি আর এইভাবে আলাদা না করে ডাইরেক্টলি উইদিন ডাবল কোটেশন সুব্রত লিখতে পারো। তাহলে উইদিন ডাবল কোটেশন সুব্রত মানে এটা একটা কি, এটা একটা স্ট্রিং কনস্ট্যান্ট যার প্রথমে ক্যারেক্টার গুলো আছে এস ইউ বি আর এটিএ, আর লাস্টে আছে নাল, এবং এইটা আলটিমেট এই দেখো নেম অ্যারের মধ্যে স্টোর হয়ে গেছে পরপর পজিশনে 0 1 2 3 4 পজিশনে এস ইউ বি আর এটিএ, লাস্টে নাল ক্যারেক্টার। আমরা নিউমেরিক অ্যারে ডিক্লেয়ার করার সময় দেখেছিলাম, যদি আমি ইনিশিয়ালাইজ লিস্টের মধ্যে যদি আমরা 5টা ভ্যালু দিয়ে দিই, সেক্ষেত্রে আমার সাইজটা মেনশন করতে হয় না, এক্ষেত্রেও তাই। ক্যার নেম ইকুয়ালস টু যদি সুব্রত লেখো, তাহলে সুব্রত এবং +7 + 1 8খানা ক্যারেক্টার নিয়ে এটা অ্যালোকেটেড হবে, এবং এর সাইজ হয়ে যাবে কত, 8। হ্যাঁ, অবশ্যই এর থেকে বেশি বড় অ্যারে ডিক্লেয়ার করতে গেলে তখন তোমাকে কিন্তু আগেই ডিক্লেয়ার করে রাখতে হবে, এইভাবে ইনিশিয়ালাইজ করলে হবে না, বা সাইজটা মেনশন করে ইনিশিয়ালাইজ করতে হবে। যেমন আগেটা সেকেন্ড যেটা, এখানে আমি 8-এর জায়গায় 18 লিখে সুব্রত লিখলে পারে 18টা জায়গা অ্যালোকেটেড হবে, তার প্রথমে সুব্রত নাল এটা থাকবে। কিন্তু এইভাবে যদি লিখি, সাইজ যদি মেনশন না করি, তাহলে ঠিক এর জন্য যতটা জায়গা আছে ঠিক ততটা জায়গায় অ্যালোকেটেড হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে আমরা একটা ক্যারেক্টার অ্যারে ইনিশিয়ালাইজ করলাম। এবার এই ক্যারেক্টার অ্যারেতে ইনপুট নেবো কিভাবে? অলরেডি আমরা দেখেছি যে, বুঝতেই পারছি যে এরকম ভাবে লুপ ঘুরিয়ে
অ্যারেতে যেভাবে আমরা ইনপুট নিতে পারি, ডিসপ্লে করতে পারি, সেইভাবে ডিসপ্লে করাটা এখানে খুব একটা এফেক্টিভ নয়। করা যেতেই পারে, অবশ্যই করা যেতে পারে, কিন্তু খুব একটা এফেক্টিভ নয়। তো তার জন্য আমরা এখানে ডাইরেক্টলি যাতে স্ট্রিং অপারেশন করতে পারি, সেই জন্য করেসপন্ডিং ইনপুট এবং আউটপুট স্টেটমেন্ট এই স্ট্রিং ক্যারেক্টার অ্যারের উপরে অপারেশন করার জন্য দেওয়া আছে। ফার্স্ট যে একটা রাইটিং স্ট্রিং টু স্ক্রিনে কিছু লেখার জন্য আমরা অলরেডি জানি কি প্রিন্টএফ ফাংশন, সেই প্রিন্টএফ ফাংশন দিয়েই আমরা এক্ষেত্রে কাজটা করতে পারবো। শুধু আমাকে কি করতে হবে, %c একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতো। এখন স্ট্রিং এর ফরম্যাট ক্যারেক্টার আমরা জানি %s, আমরা প্রথম দিকেই %d %c গুলো যখন শিখেছিলাম তখনও দেখেছিলাম %s ফর স্ট্রিং। তো %s একটা ফরম্যাট ক্যারেক্টার যেটা একটা স্ট্রিং এর কন্টেন্ট ডিসপ্লে করতে হেল্প করবে। তাহলে আমরা যদি আমার একটা অ্যারে নেম যদি হয় নেম, তাহলে আমরা লিখবো কি printf %দেন অ্যারে নেম। ওকে, তো এইভাবে আমরা একটা স্ট্রিং এর কন্টেন্ট প্রিন্ট করতে পারি। নেক্সট, ফুল স্ট্রিং প্রিন্ট করার তো আমরা এইভাবে প্রিন্ট করতেই পারি। এর সঙ্গে দেখো এখানে একটা ফরম্যাট দিয়েছে, জেনারেল ফরম্যাট হচ্ছে প্রিন্ট %w.ps। আমরা ডেসিমাল নাম্বার প্রিন্ট করার সময় আমরা দেখেছিলাম w.p, এটা কি ইন্ডিকেট করে, w টা উইথ আর p টা হচ্ছে প্রিসিশন। যেমন 6.2f 6.2f এটা যদি লিখি 10d মানে উইথটা বলছি, ওর কোনো ডেসিমাল থাকে না তাই পয়েন্ট আসবে না। টোটাল ভ্যালু প্রিন্ট করার সময় আমরা লিখতে পারি 6.2f, তার মানে কি হচ্ছে %6.2f মানে টোটাল উইথ 6, তার মধ্যে ডেসিমাল প্লেস ক ঘর থাকবে, 2 ঘর। তাহলে এখানেও w.p w উইথটাকেই রিপ্রেজেন্ট করছে, কিন্তু p তো আর প্রিসিশন তো আর ক্যারেক্টারের ক্ষেত্রে হয় না। এখানে p হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টারস ফ্রম স্টার্টিং অফ দ্য বিগিনিং অফ দ্য স্ট্রিং, প্রথম থেকে ওই p সংখ্যক ক্যারেক্টার প্রিন্ট করবে। ওকে, আমরা চাইলে এটাকে ভেরিয়েবলের মাধ্যমে ইউজ করতে পারি, যেমন %star.s লিখলাম আর তার করসপন্ডিং ভেরিয়েবল গুলো w, p স্ট্রিং বললাম। তাহলে w টা ফার্স্ট আর্গুমেন্ট মানে উইথ হিসাবে যাবে, p টা প্রিসিশন হিসেবে মানে নাম্বার অফ ক্যারেক্টার কটা সেটা দেখাবে। আর কোথা থেকে প্রিন্ট হবে, স্ট্রিং অ্যারে থেকে। একটু এক্সাম্পলটা যদি আমরা একটু কনসিডার করি তাহলে আরো ভালো বুঝতে পারবো। দেখো এখানে এখানে কি করছে, একটা ক্যারেক্টার অ্যারে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি strn কম্পিউটার প্রোগ্রামিং। তাহলে একটা স্ট্রিং ডিক্লেয়ার হয়েছে, 25 সাইজের অ্যারে ডিক্লেয়ার হয়েছে ক্যারেক্টারের, তার মধ্যে স্টোর আছে কি কম্পিউটার প্রোগ্রামিং। নেক্সট, ফার্স্ট প্রিন্টএফটা এই দুটো এক্সক্লেমেটরি সাইন দেওয়া হয়েছে উইথটা বোঝানোর জন্য। তাহলে এর মধ্যে কোনো উইথ ডিক্লেয়ার করা হয়নি, তাহলে পার্সেন্টেজ যতটা জায়গা প্রিন্ট করার ততটা জায়গায় প্রিন্ট হবে। তাহলে আমরা আউটপুট পাবো কম্পিউটার প্রোগ্রামিং, মানে দুটো এক্সক্লেমেটরি সাইনের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিং কথাটা প্রিন্ট হলো। আমরা যদি এবার %2d এর মতো %25s যদি লিখি, তাহলে %25s মানে কি হলো, টোটাল উইথ কত দাঁড়ালো, 25। তাহলে এবার সেকেন্ড এক্সাম্পলটা দেখো, এখানে টোটাল উইথ হচ্ছে 25, মানে দুটো এক্সক্লেমেটরি সাইনের মধ্যে 25টা জায়গা আছে। এর মধ্যে এখানে আমাদের কম্পিউটার প্রোগ্রামিং লিখতে যতটা জায়গা লেগেছে, কতটা লেগেছে দেখি, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা জায়গা লাগছে। তাহলে বাকি 5টা স্পেস ওই জন্য প্রথমে স্পেস হয়েছে, প্রিন্ট হয়েছে, তারপরে কম্পিউটার প্রোগ্রামিং করতে হবে। এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট হয়েছে। -25 মানে কি হবে, অ্যালাইনমেন্টটা উল্টে যাবে, রিভার্স হয়ে যাবে। তাহলে এটা রাইট অ্যালাইনমেন্ট ছিল, এটা লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেল। তাহলে কম্পিউটার প্রোগ্রামিং আগে চলে আসলো, 5টা স্পেস ডান রাইট সাইডে চলে গেল। পরের এক্সাম্পলটা দেখো, এখানে কি বলেছে 10s, আমার ক্যারেক্টার s এর কন্টেন্ট হচ্ছে 20, স্ট্রিংটার কন্টেন্ট হচ্ছে 20, কিন্তু আমি মেনশন করেছি 10। এটা আমরা আগেও দেখেছি, যদি আমরা 2d বলি, 3টে ভ্যালু দিলে কি হবে, 3টে ভ্যালুই প্রিন্ট হবে। তো এক্ষেত্রেও তোমার টোটালটাই প্রিন্ট হবে, 10টা জাস্ট ইগনোর হবে, ওভাররাইট হয়ে যাবে। বেশি উইথ বলা থাকলে তার এগেনস্টে স্পেস প্রিন্ট হবে, কিন্তু কম উইথ বলা থাকলে কিন্তু কম ক্যারেক্টার প্রিন্ট হবে না, পুরোটাই প্রিন্ট হয়ে যাবে। নেক্সট, 25.8 মানে টোটাল উইথ 25, তার মধ্যে 0.8 মানে 8খানা ক্যারেক্টার প্রিন্ট হবে। তাহলে ফার্স্ট 8টা ক্যারেক্টার কম্পিউটার এটা প্রিন্ট হয়েছে, তার আগে বাকি জায়গাগুলো স্পেস প্রিন্ট হয়। পরেরটা হচ্ছে -25.8, মানে একই রকম ভাবে টোটাল উইথটা 25, তারপরে তার মধ্যে প্রথমেই কম্পিউটার ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, রাইট অ্যালাইনমেন্ট থেকে লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেছে, স্পেস গুলো পরে চলে আসছে। আর লাস্টেরটা হচ্ছে 0.8s,
.8s কোনো উইথ স্পেসিফাই করা হয়নি, তাহলে যতগুলো ক্যারেক্টার ততগুলো জায়গা নিয়ে প্রিন্ট হবে। তাহলে উইদিন এক্সক্লেমেটরি সাইন আমরা ফার্স্ট 8 ক্যারেক্টার দ্যাট ইজ কম্পিউটার টুকুই প্রিন্ট হলো। বলো বোঝা গেল কিনা? ক্লিয়ার? এগুলো ভালো করে মনে রাখবে, এমসিকিউর জন্য লাগবে। একটু রেসপন্স করবে। হ্যাঁ স্যার, ক্লিয়ার। নেক্সট দেখো, আমরা তাহলে একটা প্রিন্টএফ ফাংশনটা কিভাবে প্রিন্ট করে আমরা দেখলাম। নেক্সট হচ্ছে আরেকটা ফাংশন আমরা দেখবো, সেটা হচ্ছে পুটেস। এটাও str.h হেডার ফাইলের মধ্যেই আছে। পুটেস মানে হচ্ছে পুট স্ট্রিং, মানে একটা স্ট্রিং এর কন্টেন্ট, একটা ক্যারেক্টারের কন্টেন্টটা প্রিন্ট করার জন্য হচ্ছে পুটেস ইউজ করা হয়। মনে রাখবে, প্রিন্টএফ বলো পুটেস বলো সবই কোথা থেকে হবে, অ্যারেটার একদম বিগিনিং অফ অ্যারে, দ্যাট ইজ ARR 0 বা নেম 0 পজিশন থেকে প্রিন্টিংটা স্টার্ট হবে। যতক্ষণ না নাল ক্যারেক্টার পায় ততক্ষণ প্রিন্ট হবে। এক্ষেত্রে কিন্তু এখানে ইন্টারনালি লুপটা ঘুরছে, আমরা কিছু করছি না। ওরা কি করছে, যতক্ষণ না নাল ক্যারেক্টারটা পাচ্ছে ততক্ষণ পরপর একটা একটা করে ক্যারেক্টার প্রিন্ট করতে থাকবে। তো সিনট্যাক্স হচ্ছে পুটেস অ্যারেনেম। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, প্রিন্টএফ আর পুটেস এর বেসিক ডিফারেন্স হচ্ছে, প্রিন্টএফ যে জায়গাটা, প্রিন্টএফ এর যখন আমরা কোনো একটা কিছু প্রিন্ট করছি, আফটার প্রিন্টিং কন্ট্রোলটা তারপরে ওয়েট করে। মানে তুমি যদি এরকম লেখো প্রিন্টএফ এবিসি প্রিন্টএফ এক্সওয়াইজেড, তাহলে কি হবে, প্রথমে এবিসি প্রিন্ট হলো, কার্সারটা ওখানে ওয়েট করলো, তারপরে প্রিন্টএফ এক্সওয়াইজেড হলো, তার মানে এবিসির ঠিক পাশেই এক্সওয়াইজেডটা প্রিন্ট হবে। আমরা আউটপুটটা কি পাবো, এবিসি এক্সওয়াইজেড। কিন্তু in case of puts, after printing the content of the array, a mandatory backslash will be introduced there. মানে তুমি তোমার অ্যারের কন্টেন্টটা প্রিন্ট করার পর অটোমেটিক্যালি একটা ব্যাকস্ল্যাশের নিউ লাইন ক্যারেক্টার অ্যাপেন্ডেড হয়ে যাবে। ফলে কি হবে, আমরা কি পাবো, আউটপুটটা পাওয়ার পরই দেখবো কন্ট্রোলটা নেক্সট লাইনে চলে গেছে। তাহলে আমরা যদি পুটেস এবিসি পুটেস এক্সওয়াইজেড করি, তাহলে কি পাবো, ফার্স্ট লাইনে এবিসি, নেক্সট সেকেন্ড লাইনে এক্সওয়াইজেড। বোঝা গেল পুটেস আর প্রিন্টএফ এর ডিফারেন্স? এবার হচ্ছে আমরা যদি স্ট্রিং ইনপুট নিতে চাই, প্রথমে আউটপুট হলো, এবার ইনপুট। ইনপুট নেওয়ার জন্য আমরা জানি ফাংশন আমাদের কি আছে, স্ক্যানএফ। তো ঠিক স্ক্যানএফ দিয়েই উইথ %s ফরম্যাটিং ক্যারেক্টার, স্ক্যানএফ ফরম্যাটিং ক্যারেক্টার আমরা কিন্তু একটা সিনট্যাক্সটা দেখো, অ্যারে নেমের অ্যাম্পারসান্ড। পরবর্তীকালে যখন নেক্সট পয়েন্টার চ্যাপ্টারে যাব তখন এই জিনিসগুলো আরো ভালো করে বুঝতে পারবো যে অ্যাম্পারসান্ডটা একটা অ্যাড্রেসকে রিটার্ন করে আর অ্যারে নেম ইটসেলফ অ্যাড্রেসকে রিটার্ন করে। এই জন্য এক্ষেত্রে অ্যাম্পারসান্ড লাগে না। আমরা ডিটেলসে যাবো, এই মুহূর্তে এখন অ্যাড্রেস নিয়ে ভাববার দরকার নেই। শুধু এটুকুই মনে রাখবো, স্ক্যানএফ দিয়ে যদি আমাকে স্ট্রিং ইনপুট নিতে হয় তাহলে অ্যারে নেমের আগে আমরা শুধু অ্যারে নেম লিখবো, অ্যারে নেমের আগে অ্যাম্পারসান্ড দেবো। পার্সেন্টেজ স্ক্যানএফ পার্সেন্টেজ সিম্পলি অ্যারে নেম, নো অ্যাম্পারসান্ড। আচ্ছা, নেক্সট স্ক্যানএফ এর সাথে আরেকটা সমস্যা। স্ক্যানএফ দিয়ে যখন তুমি ইনপুট নেবে তখন যে মুহূর্তে একটা স্পেস পাবে সঙ্গে সঙ্গে ইনপুট অপারেশনটা টার্মিনেট করে যাবে। তার মানে তুমি যদি একটা ইনপুট দাও, এন্টার বলে এন্টার দ্য নেম অফ ইউর কলেজ, স্ক্যানএফ পার্সেন্টেজ কলেজ ডেট, একটা ওকে। আমরা আবার কন্টিনিউ করছি। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আমরা যেটা বলছিলাম, স্ক্যানএফ দিয়ে যখন আমরা ইনপুট নেব তখন অ্যারে নামের আগে কিন্তু অ্যাম্পারসান্ড দেব না, স্ক্যানএফ পার্সেন্টেজ সিম্পলি অ্যারে নেম। নেক্সট আরেকটা ভাবে আমরা ইনপুট দিতে পারি, স্ক্যানসেটটা আমরা তোমাদেরকে ডিফাইন করছি না, তোমাদের দরকার নেই। নেক্সট যেটা আমরা আরেকটা ফাংশন আছে, ঠিক পুটেসের যেমন আরেকটা ফাংশন পুটেস, সেরকম আনফরম্যাটেড ওয়েতে যদি আমি ইনপুট নিতে চাই তাহলে হচ্ছে গেটেস। গেটেস
গেটেস ফাংশনটার কাজ কি? মাল্টি ওয়ার্ড স্ট্রিং ইনপুট নেওয়া, মানে এই যে টেকনো ইন্ডিয়া হুগলি এইটা যে আমরা ইনপুট নিতে পারছিলাম না, এটা কিন্তু গেটেস এর মাধ্যমে নিতে পারি। গেটেস এর ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা নেই, যতক্ষণ না তুমি এন্টার প্রেস করছো পুরোটাই অ্যাকসেপ্টেড হবে আফটার প্রেসিং এন্টার। তাহলে তুমি এখন যদি টেকনো স্পেস ইন্ডিয়া স্পেস হুগলি দিয়ে এন্টার প্রেস করো, তাহলে টেকনো ইন্ডিয়া হুগলি পুরোটাই অ্যাড এর মধ্যে স্টোর হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম? ক্যানেফ আর গেটেস দুটো ভাবে আমরা স্ট্রিং ইনপুট নিতে পারি, দুটোর কাজই স্ট্রিং ইনপুট নেওয়া, কিন্তু ডিফারেন্স কি? ক্যানেফ হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নেয়, এই সরি সিঙ্গেল ওয়ার্ড স্ট্রিং ইনপুট নেয়, সিঙ্গেল ক্যারেক্টার নয়, সিঙ্গেল ওয়ার্ড স্ট্রিং ইনপুট নেয় হচ্ছে ক্যানেফ। আর গেটেস সিঙ্গেল ওয়ার্ড বলো মাল্টি ওয়ার্ড বলো সব রকম ইনপুটই গেটেস নিতে পারবে। ক্লিয়ার? স্ক্যানএফ স্প্রিন্টএফ তোমাদের লাগবে না, এটা আমরা স্কিপ করে যাচ্ছি। নেক্সট টপ দেখবো যেটা, সেটা হচ্ছে ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশন। আমরা এবার এই প্রোগ্রাম গুলো নিয়ে কাজ করার জন্য আমাদের কতগুলো ফাংশন আমাদের ডিক্লেয়ার আমাদের জানা দরকার, যেগুলোকে কাজে লাগিয়ে আমি ফাংশন গুলো করতে পারবো। সেই ফাংশনস গুলো আমরা এখানে বলছি, দু রকমের সেট আমরা ডিসকাস করব, একটা হচ্ছে ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশন, আর একটা হচ্ছে স্ট্রিং হ্যান্ডলিং ফাংশন। প্রথমে আমরা যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশন। ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশন মানে এই ফাংশনগুলো সিঙ্গেল ক্যারেক্টারের উপর অপারেশন করে। যেমন একটা স্ট্রিং ক্যারেক্টার অ্যারে নিলাম, কিন্তু তার এক একটা str0 str1 এগুলো এক একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে, তাহলে এগুলোর উপর কোন অপারেশন গুলো কাজ করবে? এই ক্যারেক্টার ফাংশনস গুলো। এই ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশনস গুলো আছে ptype.h হেডার ফাইলের মধ্যে। ptype.h হেডার ফাইলের মধ্যে। আর পরে এরপরে আমরা যেগুলো স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনস গুলো দেখবো সেগুলো আছে string.h হেডার ফাইলের মধ্যে। যাই হোক, একটু ফাংশনস গুলো একটু দেখো কি কি আছে। ফার্স্ট হচ্ছে টু আপার টু লোয়ার। নামটা থেকেই বুঝতে পারছো কি করে। টু আপার ফাংশন কি করে? একটা লোয়ার কেস ক্যারেক্টারকে আপার কেসে কনভার্ট করে। ঠিক একইভাবে টু লোয়ার ফাংশনটা কি করবে? ক্যারেক্টারটা যদি আপার কেসে থাকে তাহলে লোয়ার কেসে কনভার্ট করবে। লোয়ার থেকে আপার বা আপার থেকে লোয়ার এই চেঞ্জ গুলো আমরা করতে পারি, এবং কার হেল্পে? ইউজিং টু লোয়ার এবং টু আপার। টু লোয়ার লোয়ার কেসে কনভার্ট করবে, টু আপার আপার কেসে কনভার্ট করবে। যাচ্ছে হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, আচ্ছা। নেক্সট তাহলে টু আপার টু লোয়ার দেখলাম। এবার যেগুলো দেখবে ইজ দিয়ে যেগুলো আছে এগুলো যে চেক করে যে করসপন্ডিং, যেমন ইজ লোয়ার ফাংশনটা কি করবে? চেক করবে যে এই যে ক্যারেক্টারটার উপর অপারেশনটা হচ্ছে সেটা লোয়ার কেসে আছে কিনা। যদি লোয়ার কেসে থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, দ্যাট ইজ 1 রিটার্ন করবে, না হলে ফলস, দ্যাট ইজ 0 রিটার্ন করবে। ঠিক একইভাবে ইজ আপার ফাংশনটা কি চেক করবে? যে এই করসপন্ডিং ক্যারেক্টারটা আপার কেসে আছে কিনা। ইজ আপার ব্র্যাকেট একটা ভেরিয়েবল বা ক্যারেক্টার দেওয়া হলো, তাহলে ভেরিয়েবলটা ধরে ইজ আপার সিএইচ, তাহলে সিএইচ যে ভেরিয়েবলটা তার মধ্যে ক্যারেক্টারটা আপার কেসে আছে কিনা সেটা চেক করবে। একই রকম ভাবে ইজ ডিজিট ফাংশন চেক করবে যে করসপন্ডিং ক্যারেক্টারটা একটা ডিজিট আছে কিনা, ওই ক্যারেক্টারটার মধ্যে ডিজিট। যেমন আমরা একটা অ্যাড্রেস তো লিখতে পারি 35/2 এজেসি বোস রোড, তাহলে এই 3352 এগুলো ক্যারেক্টার হিসাবে থাকলেও বেসিক্যালি কি ডিজিট নাম্বার। তো সেই জন্য এই ইজ ডিজিট ফাংশন দেখবে যে ক্যারেক্টারটা ডিজিট কিনা, সেটা চেক করার জন্য হচ্ছে ইজ ডিজিট ফাংশন। একইভাবে ইজ আলফা চেক করবে ক্যারেক্টারটা অ্যালফাবেট কিনা। ইজ অ্যাল নাম চেক করবে ক্যারেক্টারটা অ্যালফা নিউমেরিক কিনা, মানে যদি অ্যালফাবেট হয় তাহলেও ট্রু রিটার্ন করবে, যদি ডিজিট হয় তাহলেও ট্রু রিটার্ন করবে। অন্য কিছুর জন্য পাঞ্চুয়েশন মার্ক বা অন্য স্পেশাল ক্যারেক্টারের জন্য কিছু রিটার্ন করবে না, ফলস রিটার্ন করবে। মানে অ্যাল নাম ফাংশনটা অ্যালফাবেট অথবা ডিজিট এই দুটোর জন্য মিক্সড হলো। একইভাবে ইজ পাঙ্ক, এটা হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক কিনা চেক করে, করসপন্ডিং ক্যারেক্টারটা একটা পাঞ্চুয়েশন মার্ক কিনা এটা চেক করার জন্য ইজ পাঙ্ক। নেক্সট ইজ স্পেস, এটা কি চেক করবে? যে একটা ক্যারেক্টার হোয়াইট স্পেস কিনা। হোয়াইট স্পেস মানে কোনগুলোকে বলে? স্পেস, ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ টি, এগুলো হচ্ছে হোয়াইট স্পেস। তো এইগুলো কিনা চেক করবে। এক্সিট
ডিজিট চেক করবে whether a character is a hexadecimal character কিনা, যদি hexadecimal character হয় তাহলে ট্রু রিটার্ন করবে, না হলে না। তো মোটামুটি এইগুলো হচ্ছে ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশন, যেগুলো তোমাদের দরকার হয় সেগুলো এখানে ট্যাবুলাইজ করা হয়েছে এবং এগুলো সি টাইপ ডট এইচ হেডার ফাইলের মধ্যে আছে। তাই তোমাকে প্রোগ্রাম লেখার সময় অবশ্যই সি টাইপ ডট এইচ হেডার ফাইলটা ইনকর্পোরেট করে নিয়ে তবেই কাজ করতে হবে, তা না হলে পসিবল হবে না। আচ্ছা, এটা গেল হচ্ছে ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশন। নেক্সট এবার আমরা কতগুলো স্ট্রিং হ্যান্ডলিং ফাংশন দেখব। স্ট্রিং হ্যান্ডলিং ফাংশনস গুলো আগেই বলেছি কোথায় আছে, স্ট্রিং ডট এইচ হেডার ফাইলের মধ্যে। তাহলে হ্যাশ ইনক্লুড স্ট্রিং ডট এইচ আগে লিখে নিয়ে তবেই এই ফাংশনগুলো ইউজ করতে পারবে। ফার্স্ট ফাংশনটা কি, strlen strlen। এটা কি রিটার্ন করে, নাম্বার অফ ক্যারেক্টারস। একটা স্ট্রিং এর মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে, স্ট্রিং এ একটা স্ট্রিংটার জন্য যে অ্যারেটা আছে তার সাইজ হয়তো অনেক বড়, কিন্তু তার মধ্যে স্টোর করেছো তুমি অল্প কিছু ক্যারেক্টার। যে কটা ক্যারেক্টার স্টোর করেছো এক্সক্লুডিং দ্য নাল ক্যারেক্টার, সেটা strlen রিটার্ন করবে। যেমন ধর একটা অ্যারে সাইজ হচ্ছে 10, তার মধ্যে তুমি স্টোর করেছো ABCD, তাহলে ABCD নাল আছে, তাহলে কটা অ্যাকচুয়াল ক্যারেক্টার ABCD, চারটে, তাহলে এটা strlen কত রিটার্ন করবে, 4। ঠিক আছে, নেক্সট strcat। strcat কি করে, strcat কনক্যাটিনেট করে, মানে একটা স্ট্রিং এর এন্ডে, এই যেখানে strn1, strn2, মানে strn1 স্ট্রিং এর এন্ডে strn2 মানে সেকেন্ড স্ট্রিংটা কনক্যাটিনেটেড হয়ে যাবে, মানে অ্যাড হয়ে যাবে। ধরো একটা প্রথমটার মধ্যে ABC আছে, পরেরটার মধ্যে XYZ হয়ে যাবে, তাহলে নতুন স্ট্রিংটা এই str1 স্ট্রিংটা চেঞ্জ হয়ে কত হয়ে যাবে, ABC XYZ, আর str2 স্ট্রিংটা যেরকম XYZ আছে সেটাই থাকবে। strncat কি করছে, ফার্স্ট n সেকেন্ড ক্যারেক্টার, প্রথম স্ট্রিংটা যেরকম আছে সেরকম সেকেন্ড স্ট্রিং থেকে পুরোটাকে না নিয়ে ফার্স্ট n সংখ্যক ক্যারেক্টার ফার্স্ট স্ট্রিং এর সাথে অ্যাড করে দেবে এন্ডে। এটা হচ্ছে strncat। শুধু strcat বললে সেকেন্ড অ্যারের পুরো কন্টেন্ট আসবে, আর strncat বললে সেকেন্ড অ্যারের ফার্স্ট n সংখ্যক ক্যারেক্টারটা কনক্যাটিনেটেড হবে। ক্লিয়ার? নেক্সট strcpy। strcpy ফাংশনটা কি কাজ করছে, স্ট্রিং কপি। হ্যালো হ্যালো, Yes, sir. তাহলে কি বললাম, strcpy ফাংশনটা কি কাজ করবে, strcpy ফাংশন সেকেন্ড আর্গুমেন্ট যেটা string এর এলিমেন্ট গুলো কপি হবে ফার্স্ট আর্গুমেন্ট টি স্ট্রিং, মানে টার্গেট স্ট্রিং এ। ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে টার্গেট স্ট্রিং, সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে সোর্স স্ট্রিং। সোর্স স্ট্রিংটা কপি হবে টার্গেট স্ট্রিং এ। এই অর্ডারটা মনে রাখবে, প্রথমটা সেকেন্ডে যাবে না, সেকেন্ডটা প্রথমে আসবে। ওকে, এটা হচ্ছে স্ট্রিং কপি। এখানেও আমরা n ইউজ করতে পারি। strncpy কি করবে, সেকেন্ড মানে সোর্স স্ট্রিং যেটা, সেই সোর্স স্ট্রিং এর থেকে ফার্স্ট n সংখ্যক ক্যারেক্টারটা কপি হবে, পুরোটা কপি হবে না, ফার্স্ট n সংখ্যক কপি হবে যদি আমরা strncpy বলি। ওকে, নেক্সট নেক্সট আরেকটা ফাংশন হচ্ছে strcmp। strcmp মানে হচ্ছে স্ট্রিং কম্পারিজন। দুটো স্ট্রিং এর মধ্যে কম্পারিজন হবে, যদি স্ট্রিং দুটো সেম হয় তাহলে, মানে সেম মানে একেবারে কি বলবো, কেস সেনসিটিভ সার্চিং, মানে ক্যাপিটাল এবিসি আর স্মল এবিসি যদি হয় তাহলে কিন্তু দুটো সেম হলো না, দুটোই স্মল এবিসি থাকবে বা দুটোই ক্যাপিটাল থাকবে বা দুটোই মিক্সড হিসাবে থাকবে। ধরো ক্যাপিটাল এ আছে, বিসি গুলো স্মল এ আছে, তাহলে সেটা সেইভাবে থাকবে। এক্সাক্ট যদি থাকে, কারণ প্রত্যেকটার অ্যাস্কি ভ্যালু তোমরা জানো ডিফারেন্স, তো সেইভাবে কম্পারিজনটা হবে। তো স্ট্রিং দুটো যদি এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল হয় তাহলে রিটার্ন করবে 0। আদারওয়াইজ যে পজিশনে স্ট্রিংটা ডিসিমিলারিটিস অকার করবে স্ট্রিং দুটোর মধ্যে, সেই সেই করসপন্ডিং ক্যারেক্টার দুটোর অ্যাস্কি ভ্যালু ডিফারেন্সটা রিটার্ন করবে। মানে আমরা যদি এইভাবে ধরি, একটা হচ্ছে আকাশ, একটা হচ্ছে আনন্দ, তাহলে আকাশ এ, এ কে এ, আনন্দ এ এন এ, তাহলে প্রথমে এ এ সেম হলো, দেন কে আর এন যে ডিসিমিলার হয়ে গেল, তাহলে কে মাইনাস এন এই অ্যাস্কি ভ্যালুটা রিটার্ন করবে। ওকে, তো আপাতত আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে
যেটা আমাদের মেনলি কাজে লাগবে সেটা হচ্ছে দুটো স্ট্রিং যদি আইডেন্টিক্যাল হয় তাহলে কত রিটার্ন করবে 0, আর তা না হলে নট জিরো ভ্যালু রিটার্ন করবে। এই কম্পারিজনটাই আমরা যদি ইগনোরিং কেস করে করতে চাই, আমরা যদি বলি করি না আমার কেস কি আছে সেটা বিচার্য নয়, কন্টেন্টটা যদি হয় আমার কাছে ক্যাপিটাল এবিসি আর স্মল এবিসি সেম, বা অন্য মিক্সড কেসে এবিসি লিখি কেন তাহলে সবই সেমই, একই জিনিসকে রিপ্রেজেন্ট করছে। সুতরাং আমরা সেক্ষেত্রে কেসটাকে ইগনোর করে কম্পারিজনটা করতে পারি। সেক্ষেত্রে আমরা লিখবো str cmp I, স্ট্রিং কম্পারিজন ইগনোরিং কেস। ওকে, আচ্ছা, এটাই যদি আমরা লিখি str ncmp, তাহলে দুটো স্ট্রিং এরই ফার্স্ট n সংখ্যক ক্যারেক্টার কম্পেয়ার্ড হবে, পুরোটা নয়, ফার্স্ট n সংখ্যক ক্যারেক্টার কম্পেয়ার্ড হবে, এবং তার মধ্যেই যদি সিমিলারিটি বা ডিসিমিলারিটি যা থাকবে তা সেই অনুযায়ী ভ্যালু রিটার্ন করবে। পুরো একটা আমি বললাম একটা স্ট্রিং আছে name1, একটা স্ট্রিং আছে name2, আমি বললাম ফার্স্ট 4 ক্যারেক্টার কম্পেয়ার করো, তাহলে name1 আর name2 দুটো আলাদা স্ট্রিং অবশ্যই, কিন্তু নেম এই পার্সনটা দুটোর জন্য কমন, তাহলে সেক্ষেত্রে এটা কি রিটার্ন করবে? ট্রু, দ্যাট ইজ 0। আর strncmpi হচ্ছে দুটোই থাকলো, মানে n সংখ্যক ক্যারেক্টার ইগনোরিং কেস, স্ট্রিং কম্পারিজন ফর ফার্স্ট n সংখ্যক ক্যারেক্টার ইগনোরিং কেস, strncmpi। ওকে, নেক্সট দেখো strupr কি করছে? একটা স্ট্রিং কে আপার কেসে কনভার্ট করছে। টু আপার দেখেছিলাম, টু আপার একটা ক্যারেক্টারকে আপার কেসে কনভার্ট করছে, আর strupr হোল স্ট্রিংটাকে আপার কেসে কনভার্ট করছে। ঠিক একইভাবে strlwr হোল স্ট্রিংটাকে লোয়ার কেসে কনভার্ট করছে। আর strrv হচ্ছে স্ট্রিং রিভার্স, একটা স্ট্রিং, একটা এবিসি যদি একটা স্ট্রিং থাকে তাহলে সেটাকে cba রিভার্স স্ট্রিং এ কনভার্ট করছে strrv। strrv রেসপেক্টে একটু বলে রাখছি, strrv তোমরা এটা জেনে রাখো, স্ট্রিং রিভার্স, এটা strrv ফাংশনটা স্ট্রিং কে রিভার্স করে। তবে প্রোগ্রামে তোমাদের যে ধরনের প্রোগ্রাম আসবে সেগুলো হচ্ছে খুবই ছোট ছোট ফাংশন, তো হয়তো একটা স্ট্রিং কে রিভার্স করারই প্রোগ্রাম বলো, রাইট এ প্রোগ্রাম টু রিভার্স এ স্ট্রিং, তো সেক্ষেত্রে নিশ্চয়ই strrv ইউজ করলে তোমাকে হবে না, তোমাকে প্রোগ্রামেটিক্যালি স্ট্রিংটাকে রিভার্স করে দেখাতে হবে, এটা মাথায় রাখো। তো এই আমরা মোটামুটি এই কটা ফাংশন মনে রাখলেই তোমাদের মোটামুটি কাজ হয়ে যাবে। তাহলে কিছু ক্যারেক্টার হ্যান্ডলিং ফাংশন দেখলাম এবং কিছু স্ট্রিং হ্যান্ডলিং ফাংশন আমরা এখানে দেখতে পেলাম। তাহলে এবার একটুখানি আমরা একটু প্রোগ্রামিং এক্সাম্পল দেখি। দেখো এখানে একটা প্রোগ্রাম লেখা হয়েছে যে একটা স্ট্রিং প্যালিন্ড্রম কি প্যালিন্ড্রম নয় চেক করা। প্যালিন্ড্রম অলরেডি আমরা জানি, আমরা নাম্বারের রেসপেক্টে প্যালিন্ড্রম করেছি, ঠিক একইভাবে স্ট্রিং এর প্যালিন্ড্রমটা কি হবে? একটা স্ট্রিং কে যদি রিভার্স করা হয়, যদি তারপরে যদি স্ট্রিংটা সেম ভ্যালুই রিপ্রেজেন্ট করে তাহলে তখন সেটাকে বলা হবে প্যালিন্ড্রম স্ট্রিং। যেমন ম্যাডাম, MADAM, রিভার্স করো ওই একই থাকবে। মালায়ালাম, MALAYALAM, রিভার্স করো দেখো মালায়ালামই থাকবে। আব্বা, ABBA, রিভার্স করো সেমি। তো এই ধরনের ওয়ার্ড গুলোকে বা স্ট্রিং গুলোকে বলা হচ্ছে প্যালিন্ড্রম। তো এই প্রোগ্রামটা আমরা চেক করতে পারি whether a string is palindrome or not। তাহলে এটার জন্য কি করা হচ্ছে দেখো, ফার্স্ট আমরা দুটো স্ট্রিং ইনপুট নিচ্ছি, একটা st একটা end, এই একটা ডুপ, একটা st একটা ডুপ, দুটো স্ট্রিং ইনপুট না ডিক্লেয়ার করলাম। এর ভেতরে আমরা একটা ইনপুট নিচ্ছি get st স্ট্রিং এর মধ্যে ইনপুটটা নেওয়া হলো, তুমি তুমি ইনপুট দিলে abc, তাহলে abc নাল স্টোর হলো, এটা 0 পজিশন, এটা 1 পজিশন, এটা 2 পজিশন, এটা 3 পজিশন। এই একটা অ্যারের মধ্যে স্টোর হলো 0 1 2 3 পজিশন abc। এবারে তুমি কি করছো, ডুপ আর একটা অ্যারে, এবারে প্রথম এল এর ভ্যালুটা কত না হচ্ছে strlen অফ st, strlen কত রিটার্ন করবে? 3, কিন্তু আমার থার্ড ভ্যালুটা আছে কত? 2 নম্বর পজিশনে, তাই জন্য আমরা এল এর ভ্যালুটা নিলাম strlen অফ st -1, তাহলে এল এর এখন কারেন্ট ভ্যালু কত? 2। তাহলে এই 2 পজিশন, এবার লুপের ভেতরে while l greater than 0 কি লিখছি? ডুপ i++, তাহলে ডুপ অ্যারে, এটা ডুপ অ্যারে, এর i এর ভ্যালু কত না হচ্ছে ইনিশিয়ালি 0,
তাহলে ডু প্যারের 0 পজিশনে আসলো str এর 2 পজিশনের ক্যারেক্টারটা, দ্যাট ইজ সি। নেক্সট এরপরে এল মাইনাস মাইনাস, এটাকে 2 থেকে কমে 1 হলো, আর আইটা বেড়ে 0 থেকে 1 আসলো। নেক্সট এবার ডু প্যারের 1 পজিশনে কে আসবে? str এর 1 পজিশনের বি। নেক্সট এইটা কমে 0 হলো, এটা বেড়ে 2 হলো, তাহলে এবার এখানে কত আসলো? এ। তাহলে এ বি সি এখানে স্টোর হয়ে গেল সি বি এ। এইটুকুনি স্টোর হয়ে এবারে হোয়াইলটা এলটা এবার নেগেটিভ হয়ে গেল, বেরিয়ে আসলো। তাহলে সিবিএ স্টোর হয়েছে, কিন্তু এটাকে কমপ্লিট স্ট্রিং এ কনভার্ট করতে গেলে আমাকে কি করতে হবে? একটা নাল ক্যারেক্টার ইনসার্ট করতে হবে। তাই ডু আই ইকুয়ালস টু নাল ইনসার্ট করা হলো, মানে কি হলো? এখানে এখানটায় একটা নাল স্টোর করা হলো। তাহলে সেট আপ ক্যারেক্টার ফলোড বাই নাল ক্যারেক্টার ইজ অ্যাকচুয়ালি স্ট্রিং। তাহলে এখন এই ডুপ এটা একটা কমপ্লিট স্ট্রিং এ কনভার্টেড হয়ে গেল। তাহলে এবার এটার সাথে অরিজিনালটার কম্পেয়ার করছি, তার জন্য ফার্স্ট ফাংশন কি? strcmp st, ডুপ। যদি দুটো সেম হয় তাহলে কত রিটার্ন করবে? 0। তখন আমরা বলবো ইটস এ প্যালিন্ড্রোম, আর নন জিরো ভ্যালু রিটার্ন করলে বলবো নট এ প্যালিন্ড্রোম। বোঝা গেল কিনা বলো? স্যার এল এর জায়গাটা আরেকবার বলবেন? কোনটা? ওই যে স্যার এল ইকুয়ালস টু stl লেন st মাইনাস 1 ওইখানটা। str লেন ফাংশন আমরা কি রিটার্ন করবে বলেছি বলো? ইন্টারঅ্যাক্ট করো, না হলে তো আমার পক্ষে বলা সম্ভব না। str লেন ফাংশনটা কি রিটার্ন করবে বলেছি বললাম? নাম্বার অফ ক্যারেক্টারস ইন এ স্ট্রিং এক্সক্লুডিং দ্য নাল ক্যারেক্টার। তাহলে আমি যদি ইনপুট নিই এবিসি, তাহলে str লেন ফাংশন কত রিটার্ন করবে? কি স্যার আরেকবার বলুন? str লেন ফাংশনটা কি কাজ করে বললাম? একটা স্ট্রিং এর মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে এক্সক্লুডিং দ্য নাল ক্যারেক্টার সেটা রিটার্ন করবে। শোনা গেল? স্যার। তাহলে এবিসি, আমরা যদি একটা স্ট্রিং এর মধ্যে ইনপুট নিই এবিসি, এই যে গেট এস এসটি করলেছো তো, আমি বললাম এসটি এর জায়গায় ইনপুট দিলাম এবিসি, তাহলে এই স্ট্রিংটার মধ্যে এবিসি স্টোর হয়ে আছে। তাহলে এবার str লেন অফ এসটি কত রিটার্ন করবে? কটা ক্যারেক্টার আছে? 3টে স্যার। 3টে। তাহলে str লেন কত রিটার্ন করবে? 3। 3। আচ্ছা, রিভার্স করার জন্য তোমার লাস্ট ক্যারেক্টারটা দরকার। হুম। 3টে যদি ক্যারেক্টার হয়, লাস্ট ক্যারেক্টারের পজিশনটা কত? 2। এবিসি সিটা কত নম্বর পজিশনে আছে? 2 স্যার। 2 তে। ও সিটা তাহলে স্যার 3। দরকার, হ্যাঁ, সেই জন্য 3 - 1 করা হলো। তাহলে এল এর কারেন্ট ভ্যালু এখন কত হলো? 2। হুম। তাহলে এইবার লুপের ভেতরে ঢুকে যখন আমি এসটিএল বলছি, তার মানে অ্যাকচুয়ালি কি? এই সিটা স্টোর হবে কোথায়? ডুপ 0-তে, মানে এইখানটায়। বোঝা গেল? ও স্যার ঠিক আছে। ওকে। আর কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বলো। ওকে, তাহলে আমরা একটা ঝটপট একটা খুব ছোট্ট প্রোগ্রাম আমরা একটুখানি লিখে ফেলি। হ্যাঁ, সে লেখো রাইট এ প্রোগ্রাম টু চেক নাম্বার অফ ওয়ার্ডস ইন এ স্ট্রিং। আমরা ধরে নিচ্ছি ফর দ্য টাইম বিং, আমরা অ্যাসিউম করে নিচ্ছি ওয়ার্ডস আর সেপারেটেড বাই সিঙ্গেল স্পেস। ঠিক আছে, ওয়ার্ড গুলো একটা একটা স্পেস দিয়ে সেপারেটেড। তাহলে কটা ওয়ার্ড আছে জানতে গেলে আমরা কটা স্পেস আছে ক্যালকুলেট করলেই আমরা পেয়ে যাব। যতগুলো স্পেস থাকবে ততগুলো হচ্ছে আমাদের ওয়ার্ড। তার তার থেকে একটা বেশি ওয়ার্ড, কারণ 4টে ওয়ার্ড হলে মাঝখানে 3টে স্পেস থাকে, তাই তো? দেখি ঝটপট লিখে ফেলো তো এই প্রোগ্রামটা। আমরা গ্রুপে লিখছি কোশ্চেনটা। ওকে, ভেরি গুড, ঠিক আছে, অফ করে দাও।
আর কেউ? অরিজিৎ রেকর্ডিংটা অফ করে রাখ। আমাদের কোশ্চেনটা হচ্ছে যে একটা স্ট্রিং এর মধ্যে কতগুলো ওয়ার্ড আছে এবং এর সঙ্গে এটাও বলে দেওয়া হয়েছে যে ওয়ার্ডস আর সেপারেটেড বাই সিঙ্গেল স্পেস, এটা আমরা অ্যাসিউম করে নিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা প্রোগ্রামটা যখন লিখি, ফার্স্ট কাজ আমাদেরকে একটা ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করা। তাহলে আমরা লিখলাম ক্যার এস সে 50 বা 100 যা ইচ্ছা নিতে পারো, ক্যার এস 50 লিখলাম। ওকে, নেক্সট এই এস অ্যারেটার মধ্যে আমরা ইনপুট নেব, নিয়ে কাউন্ট করব। কাউন্ট করার জন্য এবার আমরা কি করি, এবার অ্যারেটাকে অ্যাক্সেস করার জন্য আমরা একটা আই ভেরিয়েবল নিলাম, ইন্ট আই ইকুয়ালস টু 0, আর কাউন্টারটা সি ইকুয়ালস টু 0 বা 1 যা ইচ্ছা নিতে পারো। যেহেতু একটা বেশি হবে সুতরাং কাউন্ট করার পরে পরে একবারই দিতে পারো, অথবা প্রথমে সি ইকুয়ালস টু 1 নিয়ে স্টার্ট করতে পারো, নো প্রবলেম। তো আমরা সি ইকুয়ালস টু 0 নিয়ে কাজ করছি। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কি, আমরা স্ট্রিংটাকে ইনপুট নেব। তাহলে এখানে লিখি পুটেস enter any string হলো। নেক্সট মাল্টিওয়ার্ড স্ট্রিং ইনপুট নেবে, অবশ্যই গেট এস ইউজ করতে হবে, গেট এস এস। তাহলে আমার স্ট্রিং ইনপুট নেওয়া হয়ে গেল। এবার কি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত চেক করব। তাহলে কি লিখছি, while si not equals to null, যতক্ষণ হচ্ছে ততক্ষণ এর ভেতরে চেক করছি, লুপটা ঘোরালাম, এর ভেতরে ইফ si equals to স্পেস সিঙ্গেল স্পেস, যদি হয় তাহলে কাউন্টারটা বাড়ালাম সি প্লাস প্লাস হয়ে গেল। আর এটা ট্রু হোক বা না হোক পরের ক্যারেক্টারটাই যাব, তাহলে আই প্লাস প্লাস। তাহলে এই যে লুপটা ঘুরলো এসআই ইকুয়ালস টু নাল, এর মধ্যে প্রত্যেকবার একটা একটা করে লুপটা ঘুরছে, সে S0 S1 S2 S3 S4, তাহলে সেই ক্যারেক্টার গুলো পরপর ঘুরবে এবং তার মধ্যে যেখানে যেখানে স্পেস, যেমন আমি লিখলাম হি ইজ এ গুড বয়, প্রথমে এইচ নট স্পেস, কিছু হলো না, পরেরটায় গেল ই নন স্পেস, কিছু হলো না, কন্ডিশন ট্রু হলো না, নেক্সট গেল। এরপরে হির পরে যেই স্পেস পেলো, তাহলে এবার 0 1 2 i ইকুয়ালস টু 2 এর জন্য যে স্পেস হলো তখন সি প্লাস প্লাস, সিটা বেড়ে 1 হয়ে গেল। আবার হি ইজ, এরপরে আই পাবে নন স্পেস ক্যারেক্টার, কিছু হবে না, এস নন স্পেস ক্যারেক্টার, কিছু হবে না, তারপরে আবার একটা স্পেস পাবে, তখন আবার সিটা ইনক্রিমেন্টেড হবে। এইভাবে লুপটা পুরোটা ঘুরলে পারে টোটাল যতগুলো স্পেস আছে ততগুলো স্পেস, কটা স্পেস আছে সেটা কাউন্টেড হয়ে গেল সি এর মধ্যে। তাহলে যতগুলো স্পেস তার থেকে একটা বেশি হচ্ছে নাম্বার অফ ওয়ার্ডস, তাহলে আমরা এখানে প্রিন্ট করি c+1 হয়ে গেল। বলো বোঝা গেল কিনা? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। প্রোগ্রামটা বোঝা গেল কি? ইয়েস স্যার।
আমি এটাকে পাঠিয়ে দিচ্ছি গ্রুপে। ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। তাহলে আমরা স্ট্রিং অপারেশনটা দেখলাম, কিভাবে স্ট্রিং দুখানা প্রোগ্রাম দেখলাম। আমরা কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, এগুলো করে ফেলবে। ওকে, বারবারই দেখো, ইন্টারাকশন না বাড়ালে কিন্তু এই অনলাইনে ক্লাস নেওয়া কিন্তু খুব মুশকিল। তোমরা চুপচাপ বসে থাকলে কিছু আদৌ বুঝতে পারছো কি পারছো না, কি পরিস্থিতি, আমার পক্ষে কিছুই কিন্তু বোঝা সম্ভব নয়। বারবারই বলছি, একটু ইন্টারাকশনটা বাড়াও। ওকে, বাই এভরিবডি। Bye, sir.